আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নৌশিন সায়রা। ভারতের লাদাখে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কঠিন বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন ধরে চলা সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে জনপ্রিয় শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয় এবং জাতীয় নিরাপত্তা আইন NSA এর আওতায় মামলাও হয়েছে। এই আইনে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন জামিন ছাড়া আটক রাখার সুযোগ থাকে। দুদিন আগে লাদাখে আলাদা রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের দাবি ঘিরে আন্দোলন সহিংস রূপ নেয়। এতে 4 জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ জারি করে এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করে। সহিংসতার পর থেকে অঞ্চল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকার মনে করছে ওয়াংচুকের নেতৃত্ব ও তার উস্কানিমূলক বক্তব্য সহিংসতার পেছনে দায়ী। এজন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা তার প্রতিষ্ঠান শেকোমল এর নিবন্ধন বাতিল করেছে এবং বৈদেশিক তহবিল সংক্রান্ত তদন্ত শুরু করেছে। যদিও ওয়াংচুক দাবি করেছেন প্রতিষ্ঠানটি কখনো বিদেশি তহবিল নেয়নি, কেবল আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈধ ব্যবসায়িক লেনদেন করেছে। 59 বছর বয়সে এই শিক্ষাবিদ 2019 সাল থেকে লাদাখের পরিবেশ রক্ষায় বিশেষভাবে সক্রিয় হন। নির্বিচারে উন্নয়ন ও পর্যটন প্রকল্পের বিরোধিতা করে তিনি একাধিক অনশন চালিয়েছেন। ধীরে ধীরে তিনি স্থানীয় মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন। সম্প্রতি তার নেতৃত্বে অনশন কর্মসূচি চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আন্দোলন উত্তেজিত হয়ে সহিংসতার দিকে মোড় নেয়। ওয়াংচুক গ্রেফতারের পরও আন্দোলনকারীরা দাবি ছাড়েনি। তারা বলছে লাদাখে গণতন্ত্র ও সংবিধানের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। চীন লাগোয়া কৌশলগত অঞ্চল লাদাখ 2019 সালে জম্মু কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এরপর থেকে লাদাখবাসী পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবি জানিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ভারতীয় তরুণদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে H-1B ভিসার ফি হঠাৎ $2,000 থেকে $5,000 থেকে বেড়ে $1,00,000 নির্ধারণ করায় মার্কিন কোম্পানিগুলো বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভিসার সুবিধাভোগীদের মধ্যে 70%-এরও বেশি ভারতীয় হওয়ায় তাদের ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। IIT সহ ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এতদিন যুক্তরাষ্ট্রে চাকরিকে ক্যারিয়ারের প্রধান লক্ষ্য হিসেবে দেখতেন। এখন তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বহুজন মন্তব্য করেছেন ট্রাম্প কার্যত H-1B ভিসা ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন এই নীতি ভারতীয় আইটি খাতে বড় সংকট তৈরি করতে পারে। TCS ইনফোসিসের মতে কোম্পানিগুলো এতে ক্ষতিগ্রস্ত হবে, তবে চিকিৎসা খাতে কর্মরতদের জন্য কিছু ছাড় দেওয়া হলেও প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য কোনো সুরাহা নেই। ভারতের অভ্যন্তরে চাকরির বাজার মন্দার মুখে থাকায় যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমে গেলে হাজার হাজার তরুণ দেশে ফিরে এসে নতুন করে বেকারত্বের চাপ বাড়াতে পারেন। কেউ কেউ আশঙ্কা করেছেন এই পরিস্থিতি দেশের আইটি শিল্প ও অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে শুক্রবার মঞ্চে উঠতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন শতাধিক কূটনীতিক। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অগ্রাসনের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নেন। নেতানিয়াহুর ভাষণের সময় সভাকক্ষের বহু আসন ফাঁকা হয়ে যায়। ওয়াক আউটের দৃশ্যে ভিড়ের সৃষ্টি হলেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি ক্যাফিয়া পরে কক্ষে অবস্থান করেন। যুক্তরাষ্ট্র সহ অল্প কয়েকটি দেশে
করতালি দিয়ে নেতানিয়াহুকে সমর্থন জানায়। ভাষণে নেতানিয়াহু হামাস নেতাদের উদ্দেশ্যে অস্ত্র নামিয়ে জিম্মি মুক্ত করার আহ্বান জানান এবং ইরান, হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হুমকির উৎস হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন এক সময়ের মিত্ররাও এখন ইসরায়েলকে সমালোচনা করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটি একঘরে হয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ 10টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপর শুল্ক আরোপের চিন্তা করছে। জার্মানি ইতিমধ্যে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। এ নিয়ে নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া নিছক পাগলামি এবং ইসরায়েল কখনোই ফিলিস্তিনকে রাষ্ট্র হতে দেবে না। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণ খনিতে ভয়াবহ ধস নেমেছে। এতে খনির ভেতরে কর্মরত অন্তত 100 শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও জীবিত উদ্ধার হওয়ায় শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার মারু জেলার কাদাউরি এলাকার এই স্বর্ণখনিতে ধস নামে। দুর্ঘটনার সময় শত শত শ্রমিক খনির ভেতরে কাজ করছিলেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল জানান, এখন পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত 100 জনের মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। বেঁচে ফেরা শ্রমিক ঈশা সানি বলেন, আমরা যারা প্রাণে বেঁচে ফিরেছি তারা ভাগ্যবান। এখনো শতাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবু বাকার। তবে স্থানীয় খনি শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মদ ইসা অভিযোগ করেছেন, খনিতে শ্রমিকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি ছেড়ে কোথাও যাবে না। বৃহস্পতিবার ভার্চুয়ালি দেওয়া এই ভাষণে আব্বাস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। তিনি বলেন, গত 2 বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় 2,20,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও প্রবীণ। এটি যুদ্ধ নয়, বরং মানবতা বিরোধী অপরাধ। তিনি বলেন, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ করে 2 রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করেছে। সর্বশেষ ইউয়ান বসতি পরিকল্পনা জেরুজালেমকে বিচ্ছিন্ন করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট করবে। আব্বাস ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা ও সাম্প্রতিক কাতার হামলার নিন্দা জানিয়ে বলেন, এগুলো আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভয়াবহ আঘাত। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, হামাসের 7 অক্টোবরের বেসামরিক হামলা ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করে না। গাজা পুনর্গঠন ও প্রশাসনের পূর্ণ দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিতে প্রস্তুত উল্লেখ করে আব্বাস যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিতকরণ, বন্দী ও জিম্মিদের মুক্তি, ইসরায়েলি অবরোধ প্রত্যাহার সহ কয়েকটি প্রস্তাব দেন। তিনি জানান, ফিলিস্তিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে এগোতে চায়। শেষে আব্বাস বলেন, ফিলিস্তিনিরা অলিভ গাছের মতো শেকড় গেঁথে থাকবে। আমাদের ক্ষত যত গভীরই হোক, স্বাধীনতার ভোর আসবে। জেরুজালেম আমাদের চিরন্তন রাজধানী। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিবেশী দেশি ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত আমাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এই জবাব ভারত আজীবন মনে রাখবে।
শুক্রবার দেওয়া বক্তৃতায় শেহবাজ পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, চলতি বছরের এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তান ভারতকে যৌথ তদন্তের সহায়তার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ভারত রাজনৈতিক খেলা খেলছে এবং হিন্দুত্ববাদী মতাদর্শ শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি। পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে উল্লেখ করে শেহবাজ দাবি করেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান অন্তত 60টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, ভারত আমাদের শক্ত জবাব কখনো ভুলবে না। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, যদি ভারত সিন্ধু নদ চুক্তি লঙ্ঘন করে তবে সেটিকে পাকিস্তান যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। পাকিস্তান ভারত সংঘাতের উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসেছিলেন বলে জানান শেহবাজ। কৃতজ্ঞতা স্বরূপ পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দিয়েছে। এছাড়া সেই সংকটময় সময়ে যেসব দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও শেহবাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়া চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিশ্বকে অবশ্যই এই সংকটকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশ্ব সংবাদ আজ এই পর্যন্তই। আগামী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।